মুর্শিদাবাদ, যেটি ছিল একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। আর এই মুর্শিদাবাদের নাম শুনলেই যেটি আমাদের মনে সবথেকে প্রথমে ভেসে ওঠে সেটি একটি হলুদ রঙের বিশাল প্রাসাদ। প্রতি বছর এই শীতকালে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এই মুর্শিদাবাদে। তাই আমি আজ একদিনে মুর্শিদাবাদে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো তোমাদের সাথে সেই সমস্ত জায়গা ঘোরার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সকলকে সুপ্রভাত। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সময় সকাল 8:30টার মতন। যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি তাই আমি আমার ভিডিওটা কৃষ্ণনগর থেকেই শুরু করলাম। মুর্শিদাবাদ যাব আমি আজ হাজারদুয়ারি এক্সপ্রেস করে। কলকাতা শিয়ালদা থেকে প্রতিদিনই প্রচুর ট্রেন যায় এই মুর্শিদাবাদে। তোমরা তোমাদের টাইম অনুযায়ী একটু সকাল সকাল মুর্শিদাবাদে পৌঁছে গিয়েও। চলে এসছে আমাদের ট্রেন কৃষ্ণনগর স্টেশনে, হাজারদুয়ারি এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সকাল 10:25। আমরা আজকে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে আর তোমরা চাইছো যে আমরা একদিনেই মুর্শিদাবাদ থেকে সমস্ত ঘুরে আবার দিনের দিনেই ব্যাক করব, তোমরা একটু সকাল সকাল কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলি মুর্শিদাবাদের উদ্দেশ্যে আসছে সেগুলোতে আসলেই তোমরা মোটামুটি এই মুর্শিদাবাদ থেকে ভ্রমণ মোটামুটি জায়গাগুলো দেখতে পারবে। যেহেতু এটি একটি বড় বিরাট জায়গা তাই এই মুর্শিদাবাদ থেকে একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে বেরোলেই তোমরা এরকম টোটো আর ঘোড়ায় টানা গাড়ি দেখতে পেয়ে যাবে। আজকে আমরা আমাদের বাহন হিসাবে টোটোকেই বেছে নিয়েছি, যেহেতু আমরা এই আজকের একদিনেই এই মুর্শিদাবাদ থেকে পুরো ঘুরে আবার ব্যাক করব, তাই সেই জন্য টোটো গাড়ি নিলেই সেটি একটি তাড়াতাড়ি ঘোরা সম্ভব। ইতিহাসে ঘেরা এই মুর্শিদাবাদ শহরটি মোটামুটি সব ঐতিহাসিক জায়গা ভালোভাবে ঘুরে দেখতে 3 থেকে 4 দিন সময় লেগেই যায়। তবে আমরা আমাদের ব্যস্ত জীবন থেকে সব সময় সেই সময়টা বার করতে না পারায় 1 বা 2 দিনে ঘুরে দেখি এই বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী মুর্শিদাবাদকে। উঠে বললাম টোটোতে। সময় এখন প্রায় ওই 11:10 বাজে। এখান থেকে আমাদের টোটাল 7টার মতন স্পট ঘোরাবে। লাস্টে হাজারদুয়ারিতে আসবো, হাজারদুয়ারি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমি হাজারদুয়ারি আগেরবারেও এসেছিলাম, আগেরবারেও ঢুকেছিলাম, তাই জন্য এবারে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ঢুকবো না, বাইরে থেকে ঘুরে বেরিয়ে যাব এবং লাস্টে আমাদের মতিঝিলে নামিয়ে দেবে টোটো। এখানে বিভিন্ন রকমের ভাড়া চাইছে, কেউ 700-800। তোমরা তোমাদের সামর্থ্য মতন এখানে বার্গেনিং করে নেবে। আমি যেই টোটোটা বুক করলাম 500 টাকায় আমাকে এই 7টা স্পট ঘুরিয়ে দেবে। চলে আসলাম আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান কাঠগোলা বাগান। এটি হলো কাঠগোলা বাগানের প্রবেশদ্বার। চলো ভেতরে প্রবেশ করা যাক। কাঠগোলা বাগানের এন্ট্রি ফি পার হেড 30 টাকা করে। কাঠগোলা বাগানের ভেতরে তোমরা কি কি ঘুরে দেখতে পারবে তার একটি লিস্ট এখানে দেয়া রয়েছে। এখানেও গাইডের ফ্যাসিলিটি রয়েছে। তোমরা চাইলে গাইডের ফ্যাসিলিটি নিয়ে পুরো এই কাঠগোলা বাগান চত্বর ঘুরে দেখতে পারো। সবার প্রথমে চলে আসি সেই বিখ্যাত সুড়ঙ্গ পথের জায়গায়। আর এই সুড়ঙ্গ পথই ছিল ধনকুবের জগৎ শেঠের বাড়ি যাওয়ার একটি সুড়ঙ্গ রাস্তা। আগে এই জায়গাটা খোলা থাকলেও কোনো একটি দুর্ঘটনা ঘটার জন্য বর্তমানে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সময় সকাল ওই 11:40। আমরা প্রথমে আমাদের দর্শনীয় স্থানে চলে আসলাম কাঠগোলা বাগান বাড়ি। এখানে এন্ট্রি ফি নিল পার পার্সন 30 টাকা করে। এখানে আছে কাঠগোলা প্যালেস আছে, নাচ মন্দির আছে, আর এদিকে তোমার জু আছে। এগুলো ঘুরে দেখতে মোটামুটি সময় লাগবে ওই প্রায় 1 ঘন্টার মতন। এই জায়গাটাই সব থেকে সুন্দর। এখানে আছে গোলাপ বাগান। সব কিছুটাই ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাতে থাকছি। কাঠগোলা বাগান বাড়িতে ঢুকে গেলাম। এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। এখন আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে না জৈন মন্দির, এটা আছে পরেশনাথের মন্দির। জায়গাটা খুব সুন্দর, চারিদিক দিয়ে গোলাপ গাছ দিয়ে ঘেরা। আর আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ পরেশনাথের মন্দির। এটি একটি জৈন মন্দির। এখানেও প্রচুর মানুষ এসেছে।
এই পরেশনাথের মন্দিরটি তোমরা দেখছো, খুব সুন্দর লাগছে। এই মন্দিরটা আমি ভেতরে গিয়েছিলাম, ভেতরে খুব ভালোই লাগলো। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। এই জায়গাটির নাম কাঠগোলা বাগান হওয়ার পেছনে রয়েছে নানাজনের নানা মত। কেউ বলেন এইখানে কাঠের গোলা ছিল, আর কেউ বলে এই জায়গাটি কাঠগোলাপের বাগান ছিল, তাই এরকম নামকরণ করা হয়েছে। এই কাঠগোলা বাগানের ভেতরের প্যালেসটি বর্তমানে এখন পুরোপুরি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এখানে রয়েছে তখনকার রাজাদের ব্যবহৃত বিভিন্ন সমস্ত জিনিসপত্র, কোষ্ঠী পাথরের সিংহাসন, 18 ফুট উঁচু বেলজিয়ামের আয়না ও আরও অনেক কিছু। এখন আমি দাঁড়িয়ে আছি জগৎ শেঠের বাড়ির সামনে, যেটিকে বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এখানে রয়েছে মাটির নিচে অস্ত্রাগার, গুপ্ত সুড়ঙ্গ, জগৎ শেঠের টাকশালায় তৈরি সোনা ও রূপার মুদ্রা। আর এই মিউজিয়ামে প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা করে। এখন আমি দাঁড়িয়ে আছি নসিপুর রাজবাড়ির সামনে, যেটি হাজারদুয়ারি প্যালেসের আদলে তৈরি করা হয়েছে। এই প্যালেসের এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা করে। এখানেও গাইডের সুবিধা রয়েছে। চলো ভেতরে প্রবেশ করা যাক আর জেনে নেওয়া যাক এই রাজবাড়ির অজানা ইতিহাস। শোনা যায় সেই সময় এই জায়গায় জলসা বসত, আর সেই সময়ের নামকরা নর্তকী হীরাবাই এসে জলসা জমিয়ে তুলতেন। সেই সময়ে তার একদিনের নাচের পারিশ্রমিক ছিল 5000 টাকা। এই রাজবাড়ির নির্মাতা ছিলেন দেবী সিংহ। এই রাজবাড়িতে এখন রাধা মাধব ও মা কালীর মন্দির রয়েছে। এই নসিপুর রাজবাড়িতে ঝুলন যাত্রা খুব ধুমধামের সাথে পালন করা হয়। এখন চলে এসেছি নবাব মির্জাফর এবং তাদের বংশের 1100 কবর দেখতে। এই কবরস্থানের এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা করে। এখানেও গাইডের সুবিধা রয়েছে। বহু পুরনো কবরস্থান হওয়ায় কোনটি যে কার কবর তা পড়ে বোঝা উপায় নেই। তবে এই কবরস্থান এখনও জীবিত, কারণ নবাব মির্জাফরের বংশের এখনও যারা মারা যান তাদেরকেও এখানেই কবর দেওয়া হয়ে থাকে। এখন চলে আসলাম আজিমুন্নিসার সমাধিস্থলে, যিনি ছিলেন নবাব মুর্শিদকুলি খাঁর একমাত্র কন্যা সন্তান। কথিত আছে আজিমুন্নিসার একবার ভয়ানক অসুখ হয়েছিল। সেই সময় হাকিম সাহেবের নির্দেশে ছোট শিশুদের কলিজা দিয়ে তৈরি ওষুধ তাকে খাওয়ানো হতো। তিনি তাতে সুস্থ হয়ে গেছিলেন, কিন্তু তিনি এতে আসক্ত হয়ে পড়ায় ওনাকে এখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। এখন চলে আসলাম কাটরা মসজিদ দর্শন করতে। এই মসজিদে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানেও গাইডের সুবিধা রয়েছে। তোমরা চাইলে গাইডের সুবিধা নিয়ে এই ঐতিহাসিক মসজিদটির ব্যাপারে পুরো জেনে নিতে পারো। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মসজিদ হলো এই কাটরা মসজিদ। কাটরা কথাটির অর্থ হলো বাজার। কথিত আছে নবাব মুর্শিদকুলি খাঁর আমলে সামনে সবজি বাজার বসত, সেই কারণে এই মসজিদটির নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। এই মসজিদের দুটি উঁচু গুম্বজ আজও ভগ্নদশায় পড়ে রয়েছে, আর এই গুম্বজ দুটির উচ্চতা 70 ফুট। এই কাটরা মসজিদ তৈরির কাজ শুরু হয়েছিল 1723 সালের জানুয়ারি মাসে। মসজিদটি তৈরি করার কাজ সম্পূর্ণ হয় 1724 সালের ডিসেম্বর মাসে। এই মসজিদে 2000 জন বসে একসাথে নামাজ পড়ার আসন তৈরি করাও রয়েছে। এই কাটরা মসজিদের ভেতরেই রয়েছে মুর্শিদকুলি খাঁর সমাধিস্থল। এই নবাব মুর্শিদকুলি খাঁয়ের নামেই মুর্শিদাবাদের নামকরণ হয়েছিল।
পরবর্তী দর্শনীয় স্থান জাহানকোষা কামান। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ঢাকায় জনার্দন কর্মকার নামে এক ব্যক্তি 1637 সালে এই কামানটি নির্মাণ করেন। এই কামানটি দৈর্ঘ্যে 17 ফুট, প্রস্থে 6 ইঞ্চি। এটির ওজন আনুমানিক 7900 কেজি। এবার চলে আসলাম মতিঝিল পার্কে ঘুরতে। এই মতিঝিল পার্কে ঢোকার জন্য পার পার্সন 30 টাকা করে এন্ট্রি ফি আছে। এই পার্কটি মতিঝিল জামা মসজিদের পাশেই অবস্থিত। যেহেতু পার্কটি একটি সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত, তাই এই পুরো পার্কটি ঘুরে দেখতে একটু সময় লাগবে। আর এই পার্কের ভেতরেই তোমরা রেস্টুরেন্ট আর বিভিন্ন কটেজ আছে, তোমরা চাইলে এই পার্কের ভেতরেও এক রাত্রি কাটাতে পারো। চলে এসেছি এখন হাজারদুয়ারি প্যালেসের সামনে। এখানে অনলাইন এবং অফলাইন দু রকমেরই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য পার হেড 25 টাকা করে। এই হাজারদুয়ারি প্যালেসটি শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাজারদুয়ারি ঘুরে এখন সময় প্রায় ওই 4টে সাড়ে 4টে মতন বাজে। স্টেশনে চলে আসলাম, আবার ব্যাক করতে হবে কৃষ্ণনগর। তাহলে এই ঐতিহাসিক শহরে হাজারদুয়ারিতে এসে মুর্শিদাবাদে এসে কী কী দেখলাম তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করলাম। এই ঠান্ডার সময় আসলে তোমাদের মুর্শিদাবাদ অবশ্যই ভালো লাগবে। এখানে অনেকগুলো স্পট আছে ঘোরার জন্য, তোমরা ঘুরবে। তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।